ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাকাটি জব সলিউশন এবং স্টাকাটি বিপিএসসি স্পেশাল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন দেখব। সিতে কিভাবে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা দেখব। গত টিউটোরিয়ালে আমরা লিঙ্ক লিস্টটা কি এবং কিভাবে একটা লিঙ্ক লিস্টের নোড কিভাবে তৈরি করতে হয় আমরা লজিক্যালি সেই জিনিসগুলো দেখেছিলাম। সো আজকে দেখব যে সিতে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা যায় এবং আমরা ইমপ্লিমেন্ট করার পরে আমরা কিভাবে প্রত্যেকটা এলিমেন্ট ট্রাভার্স করে করা যায় এবং ট্রাভার্স করে আমরা বিভিন্ন অপারেশন যেমন কতগুলা এলিমেন্ট আছে ওই লিঙ্ক লিস্টে বা কি কি এলিমেন্ট আছে সেগুলো আমরা প্রিন্ট করে দেখব। সো এই তিনটা অপারেশন নিয়ে আজকে আমরা কাজ করব, অর্থাৎ কতগুলো এলিমেন্ট আছে সেটা দেখব, এলিমেন্টগুলো প্রিন্ট করে দেখব এবং কিভাবে একটা লিঙ্ক লিস্ট আসলে মেন ফোকাস যেটা আজকে যে লিঙ্ক লিস্টটা কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শিখবো আজকে। সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আমি আশা করছি আপনাদের লিঙ্ক লিস্ট যে অনেকে কঠিন মনে করে সেটা আসলে সহজ হয়ে যাবে। আপনারা সহজে লিঙ্ক লিস্টটা একবারে মাথায় গ্রাফিক্যালি চিন্তা করে করে আপনি প্রোগ্রামটা করতে পারবেন। সো আমরা যদি প্রথমে গ্রাফিক্যালি দেখা যে আমাদের এরকম প্রথমে একটা হেড থাকে, তাই না? হেড, এটাকে আমরা হেড পয়েন্টার বলি। এ পয়েন্ট করে প্রথম যে নোডটা থাকবে তাকে পয়েন্ট করে। সো প্রত্যেকটা নোডে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডাটা থাকে এখানে আর একটা হচ্ছে অ্যাড্রেস থাকে, তাই না? নেক্সট যে নোড আছে তার অ্যাড্রেস থাকে। সো আমরা যখন ইমপ্লিমেন্টেশন অফ লিঙ্ক লিস্ট বলছি এটা হচ্ছে আসলে সিঙ্গেল ওয়ে লিঙ্ক লিস্ট, তাই না? সো আমরা সিঙ্গেল ওয়ে লিঙ্ক লিস্টের আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছি আজকে। ডাবল ওয়ে লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন তার পরবর্তীতে দেখাবো। সো এখানে এই নোডও সেম এইভাবে এখানে ডাটা থাকবে আর এখানে অ্যাড্রেস থাকবে, তাই না? সো এই যে নোডটা এটার একটা অ্যাড্রেস, সাপোজ এই নোডটা যখন তৈরি করছে সেটা মেমোরি থেকে 100 নাম্বার লোকেশন থেকে সে জায়গা নিছে এবং সেকেন্ড যে নোডটা তৈরি হয়েছে সেটা 200 নাম্বার লোকেশন থেকে সে জায়গা নিছে। তাহলে হেডে কি থাকে? হেডে এই যে প্রথম নোডটা আছে তার অ্যাড্রেস থাকে। সো তার অ্যাড্রেস হচ্ছে কত? 100, ঠিক আছে? এ পয়েন্ট করতেছে প্রথম নোডকে। সো এই নোডের মধ্যে এই যে সেকেন্ড যে ইয়েটা সেখানে থাকে হচ্ছে তার পরের যে নোড তার নোডের অ্যাড্রেস। সো এখানে থাকবে হচ্ছে তাহলে পরের নোডের অ্যাড্রেস কত? 200। সো এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে 200, ওকে? 200 থাকবে। সো এখানে থাকবে 200, ওকে? সো এখানে ধরেন আমার ডাটা, এখানে আমি কিছু ডাটা রেখে দিই। এখানে এরকম ডাটা আছে, সাপোজ অ্যাড্রেসটা মুছে দিই। এখানে এরকম ডাটা আছে ধরেন 2, একটা ইন্টিজার টাইপের ডাটা রাখলাম আমি, এখানে রাখলাম 2 এবং এখানে অ্যাড্রেস যেহেতু এর পরে আর কোনো নোড নেই সো এখানে আমরা নাল আমরা রাখি। সো আমরা প্রোগ্রাম করার সুবিধার্থে আমরা নাল এখানে করবো না, আমরা এখানে 0 রাখবো। সো 0 যখন আমরা দেখব একটা নোডের অ্যাড্রেস, এটা কি নেক্সট পয়েন্টারের অ্যাড্রেস, তাই না? মানে নেক্সট নোডের অ্যাড্রেস। সো নেক্সট নোডের অ্যাড্রেস যদি 0 হয় তাহলে তার মানে কি এরপরে আর কোনো নোড নেই, এখানেই শেষ। লিঙ্ক লিস্টের এলিমেন্ট এখানেই শেষ, এরপরে আর কোনো এলিমেন্ট নেই। সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মনে রাখবেন এটা। আচ্ছা, তাহলে আমি এখন যদি প্রথমেই যদি আমরা এই যে এটার নাম কি? নোড, তাই না? এটা নোড। তো আমরা যখন জেনারেলি প্রোগ্রাম করি যে আমরা ধরেন একটা ইন্টিজার সংখ্যা রাখবো। সো রাখার জন্য আমরা কি করি? এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার এ। তখন আমরা এর মধ্যে 10 রাখলাম। যখন আমরা চিন্তা করলাম যে একটা সংখ্যা রাখবো যেটা ইন্টিজার, সো আমরা কি করলাম? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেই টাইপের, ইন্টিজার টাইপের। তাহলে এই যে মানে যখন এই ভেরিয়েবলটার আগে যখন ইন্টিজার লিখলাম তখন এর মধ্যে আমরা ইন্টিজার সংখ্যা একটা রাখতে পারছি। কেন ফ্লোট রাখতে পারতেছি না বা কেন ক্যারেক্টার রাখতে পারতেছি না বা কেন ডাবল রাখতে পারতেছি না? কারণ এই যে ইন্টিজার মানে কি থাকবে এখানে এর ডেফিনেশনটা কোনো একটা জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে সে বুঝে যে এর মধ্যে ইন্টিজারে রাখতে পারবো, অন্য কোনো কিছু রাখা যাবে না, ঠিক আছে? সো তার মানে হচ্ছে যে এর যে ডেফিনেশনটা, এই ইন্টিজারের যে ডেফিনেশনটা এটা কোনো একটা জায়গায় দেওয়া আছে, যার ফলে আমরা একটা ভেরিয়েবলের আগে ইন্টিজার লিখলে এই ভেরিয়েবলটার মধ্যে শুধু ওইটাই রাখা যায়। তাহলে আমি এখানে এর মধ্যে এই একটা নোড, এই একটা নোড, সো এর মধ্যে তো আমি কিছু তথ্য রাখবো, তাই না? তো তথ্য যদি রাখি তাহলে এর টাইপটা কি হবে? সো টাইপটা তো ইন্টিজারও না, কারণ এখানে একটা ইন্টিজার আছে, একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে? সো ইন্টিজার কি এটার টাইপ কি আমি ইন্টিজার বলতে পারবো? এই নোডের টাইপ না। এটার টাইপ কি ফ্লোট বলতে পারবো? না, কারণ এখানে ইন্টিজার আছে একটা আর একটা আছে হচ্ছে অ্যাড্রেস। সো আসলে বেসিক্যালি এই ধরনের মানে দুটো ডাটা টাইপ একসাথে মিলে কোনো একটা ডাটা টাইপ এরকম কোনো নাই। সো এরকম যদি আমাকে মানে কাস্টম কোনো ডাটা টাইপ তৈরি করতে হয় তাহলে আমাকে স্ট্রাকচার ইউজ করে আমাকে তৈরি করতে হয়, ঠিক আছে? তার মানে হলো আমি যেহেতু বিল্ট ইন যে ডাটা টাইপগুলো আছে সেগুলো ইউজ করে নোটটা তৈরি করতে পারতেছি না, সো আমি নিজে একটা ডেফিনেশন দিব যে এরকম একটা নোট যাতে তৈরি করা যায়
সেরকম একটা ডেফিনেশন প্রথমে দিব, দিয়ে তারপর ওই ডেফিনেশনটা ইউজ করে করে আমি নোটগুলো তৈরি করব। যেরকম ইন্টিজারের ডেফিনেশনটা দেওয়া আছে, আমি জাস্ট ইন্টিজারটা যতবার আমার প্রোগ্রামে যদি 100টা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের প্রয়োজন আমি 100 বার লিখলেই হয়ে যায়, তাই না? সো আমি এরকম ইন্টিজার যেরকম ডেফিনেশন দেওয়া আছে আমি এরকম নোডের একটা ডেফিনেশন দিয়ে দেব, যার মধ্যে একটা ইন্টিজার থাকবে আর একটা অ্যাড্রেস ধারণ করতে পারে এমন একটা জিনিস থাকবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমি একটা এই নোডের যে ডেফিনেশনটা সেই ডেফিনেশনটা দেব। তাহলে আমি একটা বিল্ট ইন ডাটা টাইপ তৈরি করব যেটার মধ্যে এই দুটো টাইপ থাকবে। সো বিল্ট ইন ডাটা টাইপ তৈরি করার জন্য আমার সিস্টেমটা হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে তৈরি করতে হয়, struct, এটা কিওয়ার্ড। এরপরে যে ডাটা টাইপটার নাম, যেমন এই ডাটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার, সেমভাবে আমাকে একটা ডাটা টাইপের নাম দিতে হবে। আমি দিলাম এটার নাম হচ্ছে নোড, ডাটা টাইপটার নাম দিলাম নোড, ঠিক আছে? তাহলে এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে প্রথম এখানে একটা থাকে, দুইটা জিনিস থাকে, তাই না? এটা হচ্ছে এখানে আমি কি ডাটা রাখবো। সো ডাটাটা হইতে পারে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। সো আমি ধরে নিলাম আমি এই প্রোগ্রামে আমি ইন্টিজার রাখবো। সো আমি বলে দিলাম যে ইন্টিজার ডাটা, ইন্টিজার ডেটা। সো আমি ডেটা বলে দিলাম, এবং আমার সেকেন্ড যে ইয়াটা সেটা হচ্ছে কি একটা অ্যাড্রেস থাকবে। এটা কার অ্যাড্রেস? এই 200 অ্যাড্রেস আছে এখানে, তাই না? এই অ্যাড্রেসটা কার? এই যে নোড, তারপরে যে নোড তার অ্যাড্রেস, এটাও নোডের অ্যাড্রেস, তাই না? তো আমরা যখন একটা পয়েন্টার ডিক্লেয়ার করতাম, এই অ্যাড্রেস সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয়? পয়েন্টার অ্যাড্রেস ধারণ করতে পারে, আর কেউ কিন্তু অ্যাড্রেস ধারণ করতে পারে না। সো আমাকে তার মানে একটা পয়েন্টার লাগবে, এটা হচ্ছে প্রথম কথা, একটা পয়েন্টার লাগবে। এখন আমরা সাপোজ এই এর ভ্যালুকে সংরক্ষণ, এর অ্যাড্রেস, এর অ্যাড্রেসকে সংরক্ষণ করার জন্য একটা যদি পয়েন্টার ডিক্লেয়ার করি, ইন্টিজার এইভাবে একটা পয়েন্টার ডিক্লেয়ার করি, পয়েন্টার ডিক্লেয়ার করলাম পি নামে, এর আগে ইন্টিজার লিখলাম, তার মানে কি এ পি এই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে ধারণ করবে, তাই না? তখন আমরা পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ লিখতাম, তাই না? তার মানে এ পি পয়েন্ট করবে কাকে? ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে। সো এ যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সে কারণে এর অ্যাড্রেসকে আমরা পি ইকুয়াল টু লিখতে পারি, ঠিক আছে? এ যদি ইন্টিজার টাইপের না হয় তাহলে কিন্তু লিখতে পারবো না। তাহলে নর্মালি যখন আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করতেছি, তখন আমাকে এই পয়েন্টারের আগে বলে দিতে হচ্ছে যে এটা আসলে কার অ্যাড্রেস, কোন ডাটা টাইপের অ্যাড্রেস সে ধারণ করবে। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে? এটা যেরকম একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেসকে ধারণ করে, তাহলে এটা কি করতেছে? এটা কার অ্যাড্রেসকে ধারণ করবে? এইটা দেখেন, এটার অ্যাড্রেস কার? এই 200 অ্যাড্রেসটা কার? এই নোডের। এই নোডটা কি? এটা ডাটা টাইপ, তাই না? সো এই ডাটা টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে ধারণ করবে। তাহলে অ্যাড্রেস ধারণ করার জন্য আমি একটা পয়েন্টার নিতে হবে। আমি ধরে নিলাম একটা পয়েন্টার হচ্ছে স্ট্যাটিক, আমি বলে দিলাম এটা হচ্ছে যেহেতু নেক্সট নোডের অ্যাড্রেস ধারণ করবো, সো আমি লিখে দিলাম নেক্সট, বোঝার সুবিধার্থে আমরা একটা পয়েন্টার নিলাম যেটার নাম দিলাম হচ্ছে নেক্সট। সো পয়েন্টার যেহেতু সেহেতু স্ট্যাটিক আগে দিতে হয়, তাই না? সো দিলাম। কিন্তু এখন দেখেন এখানে যেরকম পয়েন্টার ডিক্লেয়ার করছি স্ট্যাটিক পি, তার আগে যেমন বলে দিছি যে ইন্টিজার টাইপ। এই ইন্টিজার টাইপ মানে কি? যে সে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেস ধারণ করবে, ঠিক আছে? যার অ্যাড্রেস ধারণ করবে তার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে আমরা একে ধারণ করতেছি এর ডাটা টাইপ ইন্টিজার, সেই কারণে এখানে ইন্টিজার লেখা হয়েছে এই পয়েন্টারের আগে। সো সেমভাবে আমরা যখন এই অ্যাড্রেসটাকে ধারণ করার জন্য যখন একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, তাহলে এই অ্যাড্রেসটা কার? এই নোডের, এই নোড ডাটা টাইপের যে ভেরিয়েবল তার অ্যাড্রেস। তাহলে তার আগে অবশ্যই বলে দিতে হবে তাহলে ডাটা টাইপটা কী হবে। পি এর আগে যেরকম ডাটা টাইপটা বলে দিছি যে কার অ্যাড্রেস ধারণ করবে, তার ডাটা টাইপটা কি সেমভাবে এখানেও তাহলে বলে দিতে হবে। তাহলে এখানে বলে দিতে হবে কি এই যে নোডের এটার ডাটা, এই যে এটার ডাটা, এটার অ্যাড্রেস রাখতেছে, তাহলে এটার ডাটা টাইপ কোনটা? নোড, যেটা আমি মাত্রই তৈরি করলাম স্ট্রাক্ট নোড নামে। সো তাহলে আগে বলে দিতে হবে আমার ডাটা টাইপটা কি? স্ট্রাক্ট নোড, শুধু নোড না, ঠিক আছে? স্ট্রাক্ট নোড লিখতে হবে সিতে, ওকে? মানে হচ্ছে যে আমি কাস্টম তৈরি করছি যে ডাটা টাইপটা, এই নোড নামক যে ডাটা টাইপটা সেটাই আসলে এই নেক্সট, এই নেক্সটের মধ্যে সেই টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেস সে রাখতে পারবে। সো তাহলে আমি ডেফিনেশনটা দিয়ে দিলাম। আর কোনো তথ্য কি এই নোডের জন্য আছে? আর কোনো তথ্য কিন্তু এই নোডটা তৈরি করার জন্য প্রয়োজন নাই, জাস্ট এই দুইটা জিনিস থাকলেই হবে, তাই না? সো আমার এই নোডের ডেফিনেশন দেওয়া শেষ, নোডের ডেফিনেশন দেওয়া শেষ, এখানে সেমিকোলন দিতে হবে। এবার আমার কাজ কি? আমি তো ডেফিনেশনটা পেয়ে গেছি। এরকম আমরা মাত্র ধরেন এই ভেরিয়েবলটা তৈরি করার জন্য ইন্টিজারের যে ডেফিনেশন আছে ওইরকম একটা ডেফিনেশন আমরা তৈরি করলাম এই নোডের জন্য, বাট নোডটা কিন্তু এখনো তৈরি করি নাই। হ্যাঁ, জাস্ট ডেফিনেশনটা দিলে এখন এই ডেফিনেশনটা ইউজ করে আমি এখন নোডটা তৈরি করব, ঠিক আছে? ওকে, তাহলে নোড তৈরি করার আগে
আমার আসলে কি কি জিনিস দেখেন, আমার ইনিশিয়ালি আমার এরকম হেড থাকে, তাই না? এই হেড ইনিশিয়ালি এরকম থাকে হেড, এবং আমি একটা নোট তৈরি করব এরকম। আমি এখনো কিচ্ছু তৈরি করি নাই, এই নোটটাও তৈরি করি না, এটাও তৈরি করি নাই। সো আমার ইনিশিয়ালি একবার ইনিশিয়ালি আমার কি লাগবে, এরকম একটা হেড পয়েন্টার রাখবে এবং এরকম একটা নোট লাগবে, যেগুলো আমি এখনো তৈরি করি না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একটা হেড তৈরি করা। সো এই হেড কি, হেড হচ্ছে পয়েন্টার, হেডও একটা কিন্তু পয়েন্টার, মানে হেডও কিন্তু অ্যাড্রেস ধারণ করে। কার অ্যাড্রেস? নোডের অ্যাড্রেস। প্রত্যেকটা টার্মস খেয়াল করেন, এখানে যে 100 আছে এটা কার অ্যাড্রেস? এই যে নোডটা আছে প্রথম নোড, তার অ্যাড্রেস। তার মানে কি, এই যে এই নোডটা, এটা ডাটা টাইপ কি, নোড টাইপের, তাই না? তাহলে এই যে আমি একটা পয়েন্টার নিব, এখানেও একটা পয়েন্টার নিব, তাই না? পয়েন্টারটা নিলাম হচ্ছে ধরেন হেড, পয়েন্টারটা নিলাম কি, হেড নিলাম। এই যে হেড নিলাম একটা পয়েন্টার, যেটা অ্যাড্রেস ধারণ করবে। কার অ্যাড্রেস? এই নোডের অ্যাড্রেস, তাই না? সো নোডের অ্যাড্রেস যদি ধারণ করে, এই নোডটার ডাটা টাইপ কি, স্টাক নোড, এইটা যেটা আমরা তৈরি করলাম। সেম ভাবে একই কথা। সো তাহলে এর আগে লিখতে হবে কি, স্টার্ট নোড লিখতে হবে, তাই না? দেন আমাকে পয়েন্টারটার নাম লিখতে হবে। এখানে যেরকম পয়েন্টারটা স্ট্যাটিক পি, তার আগে আমরা বলে দিচ্ছি ডাটা টাইপটা কিসের ডাটা টাইপ, সে যার অ্যাড্রেস ধারণ করবে তার ডাটা টাইপ, এই কারণে ইন্টিজার। ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে ধারণ করবে, এই কারণে ইন্টিজার। এখানে যেহেতু নোড টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে ধারণ করবে, এই হেডটা, সো এই কারণে তার আগে তার ডাটা টাইপটা বলে দিলাম। ঠিক আছে, ফাইন, ওকে, হয়ে গেল। এইবার আসেন আমার নেক্সট, আমার এটা তৈরি হয়েছে মাত্র, হেডটা তৈরি হয়েছে, তাই তো? হেডটা আমার তৈরি হয়ে গেল। এবার আমার কাজ কি, ইনিশিয়ালি হেডের মধ্যে কিন্তু কোনো অ্যাড্রেস থাকবে না, কারণ আমার এখনো কোনো নোট কিন্তু নাই। সো আমরা একটা কাজ করতে পারি যে ইনিশিয়ালি হেডের মধ্যে একটা মান অ্যাসাইন করে দিই, ধরেন 0 অ্যাসাইন করে দেব। ঠিক আছে, এই 0 দিয়ে অ্যাসাইন করলে আমি বুঝবো যে আসলে এখানে কোনো নোট নাই, এই লিঙ্ক লিস্ট খালি, এই লিঙ্ক লিস্ট একবারে খালি, এখানে কোনো নোট নাই। সো আমরা তাহলে প্রথম কাজ কি করব, হেড ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেব। তার মানে হেডের এখানে কত, এখন 0, তাহলে একটা হেড পয়েন্টার হলো যার অ্যাড্রেস, এই যে যার ভ্যালুটা আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম, মানে এর ভিতরে যে অ্যাড্রেসটা রাখার কথা ছিল এটা 0 দিয়ে দিলাম। তার মানে এখন পর্যন্ত আমার কোনো নোড নাই। এখন আমার সেকেন্ড কাজ কি, এরকম একটা নোড তৈরি করা। স্টেপ বাই স্টেপ আসতেছি, দেখেন এখন আমি নোড তৈরি করব, তাই না? তাহলে নোড তৈরি করার জন্য কার হেল্প নিব, এই যে মাত্র যে ডাটা টাইপটা তৈরি করলাম সেটার হেল্প নিব, তাই না? তাহলে ওই ডাটা টাইপটা ইউজ করে আমি এরকম একটা নোড তৈরি করব। যেরকম একটা ইন্টিজারের হেল্প নিয়ে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল তৈরি করতাম, ঠিক সেমভাবে এই যে নোডটা, এই ডাটা টাইপটা ইউজ করে এই টাইপেরই একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ঠিক আছে, তাহলে আমরা অ্যারেতে যেরকম স্ট্যাটিক্যালি মেমোরি অ্যালোকেট, আমার কম্পাইল টাইমে একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার হয় তখন আমরা লিখি, তখন সেটা কম্পাইল টাইমে মেমোরিটা অ্যালোকেট হয়। বাট লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমি সেটাকে ডাইনামিক্যালি অ্যালোকেট করব। ঠিক আছে, অর্থাৎ রান টাইমে সেই মেমোরিটা অ্যালোকেট হবে, রান টাইমেই সে ডিফাইন করবে তার এই প্রত্যেকটা নোডের জন্য কতটুকু জায়গার প্রয়োজন হবে। সাপোজ এখানে যদি আমি ইন্টিজার সংখ্যা রাখি, আমি ধরে নিলাম এখানে ইন্টিজার নিয়ে কাজ করতেছি, সো এখানে ডাটা রাখবো ইন্টিজার, এবং এখানে আমি অ্যাড্রেস রাখবো। যে 32 বিটের কম্পাইলার হয় তাহলে আমার এখানে 4 বাইট, এখানে 4 বাইট, তাই না? তো 4 4 8 বাইট আমার জায়গা লাগবে। সো এটা আমি এখান থেকে লজিক্যালি ক্যালকুলেশন করে দেখছি ঠিকই আছে, বাট এই যে 8 বাইট লাগুক যাই লাগুক সেটা রান টাইমে ঠিক হবে ডাইনামিক্যালি। সো ডাইনামিক্যালি এই নোডের জন্য এই যে একটা নোড তৈরি করব এই ডাটা টাইপের জন্য, যেমন এখানে যখন এ ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, সো ইন্টিজারের জন্য এর জন্য মেমোরি থেকে 4 বাইট জায়গা নিয়ে নিছে, এটা কিন্তু কম্পাইল টাইমে নিয়ে নিছে, তাই না? এটার ক্ষেত্রে কি হবে, এই যে যখন আমি এই নোড টাইপের একটা ভেরিয়েবল যখন আমি ডিক্লেয়ার করব তখন তার জন্য কি হবে, তার জন্য একটা মেমোরি থেকে একটা জায়গা নেবে রান টাইমে, এবং সেটা 8 বাইট পরিমাণ জায়গা নেবে। ঠিক আছে, সো 8 বাইট পরিমাণ যদি জায়গা নেয় তাহলে আমার প্রথম এই কত বাইট পরিমাণ জায়গা নেবে এই নোডটা সেটা আগে আমাকে বের করতে হবে। ঠিক আছে, সো একটা ডাটা টাইপের সাইজ কত সেটা বের করার জন্য একটা অপারেটর আছে যেটাকে বলা হয় সাইজ অফ অপারেটর। যেমন ইন্টিজারের সাইজ কত এটা আমাকে যদি জানতে হয় তাহলে কি ইউজ করি, সাইজ অফ ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার। সো আমার নোডের সাইজটা জানা দরকার, এই নোডের সাইজ যত ততই তো আমি মেমোরি থেকে নিব, তাই না, রান টাইমে। সো তার জন্য আমাকে তাহলে এই সাইজটা জানতে হবে। প্রথমে কাজ হচ্ছে সাইজটা জানা। এইটার এই যে নোটটা এটা আসলে কতটুকু সাইজ নেবে এটা আমি এক্স্যাক্টলি মানে রান টাইমে আমি জানবো। সেটা কিভাবে জানতে পারি, আমরা সাইজ অফ অপারেটরের মাধ্যমে জানবো, তাই না? সেটা আসলে কত বাইট জায়গা তার দরকার। সো আমরা ধরেন এই সাইজ অফ অর্থাৎ
অর্থাৎ আমরা আমাদের টার্গেটটা হচ্ছে এই নোটটা তৈরি করব। তো তৈরি করার জন্য আমার এটা মেমোরিতে থেকে এটার জন্য মেমোরিতে জায়গা বরাদ্দ করব। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এই নোটটার জন্য মেমোরিতে একটা জায়গা নিব। সেই জায়গাটা আসলে কত সেটা আমি জানবো। তো সেটা প্রথম কাজ হচ্ছে সেটা জানবো, দেন আমি জায়গাটা নিব। তাহলে জায়গাটা নেওয়ার জন্য হচ্ছে আমি একটা ফাংশন ইউজ করবো যেটার নাম হচ্ছে malloc ফাংশন, যার মাধ্যমে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা হয়। আমরা প্রথমে সাইজটা জানবো, সেই সাইজটাকে ইউজ করে আমরা ডাইনামিক্যালি মেমোরিটা রান টাইমে আমি মেমোরি থেকে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে প্রথমে সাইজ জানবো, সাইজটা কত। তাহলে সাইজটা জানার জন্য সূত্রটা হচ্ছে কি সাইজ অফ দিয়ে জানতে হয়। সাইজ অফ কার সাইজ অফ জানবো, এই নোডের। সো তার মানে এটার নাম হচ্ছে স্ট্রাক্ট নোড, এটার নাম কি স্ট্রাক্ট নোড। সো এটার সাইজ জানবো আমরা। সো এই সাইজ অফ যখন আমরা এর ভিতরে যখন স্ট্রাক্ট নোড দিয়ে দিয়েছি, তো নোডের কত সাইজ রিটার্ন করবে, ধরলাম 4 4 8 বাইট রিটার্ন করবে। সো রিটার্ন করার পর এই 8 বাইট আমরা এই নোডের জন্য অ্যালোকেট করে দেবো। সো সেটার জন্য কোন ফাংশন, malloc ফাংশনটা। সো malloc ফাংশনটা দিয়ে আমরা অ্যালোকেট করে দিলাম। ওকে, সো তাহলে এই malloc ফাংশনের মধ্যে যখন 8 বাইট দিয়ে দিলাম, এই malloc ফাংশনটা কি করবে, এখান থেকে একটা 8 বাইটের মেমোরি থেকে এরকম 8 বাইটের একটা জায়গা নিয়ে নেবে। মেমোরি থেকে এরকম একটা 8 বাইটের একটা জায়গা নিয়ে নেবে, যেটা 8 বাইট পরিমাণ জায়গা। ঠিক আছে, নিয়ে নেবে। ওকে, 8 বাইট নিয়ে নেবে। এখানে কোনো কিছু সে জানে না যে সেখানে কি রাখবে। ঠিক আছে, মেমোরি কিন্তু এখনো জানে না এখানে কি রাখবে। জাস্ট malloc ফাংশন কি করে, জাস্ট একটা জায়গা নেয়। ঠিক আছে, যেমন আমরা ইন্টিজার যখন ডিক্লেয়ার করছি তখন মেমোরিতে এখানে 4 বাইট জায়গা নিয়েছে এবং সে জানে যে এখানে ইন্টিজার টাইপের একটা ডাটা রাখবে। বাট আমি যখন malloc ফাংশন দিয়ে যখন অ্যালোকেট করছি, এই মেমোরির জায়গাটা নিয়েছি, সে কিন্তু একটা ভয়েড পয়েন্টার রিটার্ন করে। এই ভয়েড পয়েন্টার রিটার্ন করা মানে হচ্ছে সে আসলে জানে না যে এখানে কি ধরনের ডাটা রাখা হবে। ঠিক আছে, তাহলে সে কি রিটার্ন করে, একটা ভয়েড পয়েন্টার রিটার্ন করে। সো তাহলে সে জানে না যে এখানে আসলে কি ধরনের ডাটা রাখবে, সে জাস্ট 8 বাইট পরিমাণ জায়গা সে অ্যালোকেট করে ফেলছে। সো অ্যালোকেট করার পরে তাহলে আমি কি করব, এটাকে এখন এই বলতে হবে যে এই জায়গাটাতে আমি কি রাখবো। সেই যে এই জায়গাটাতে আমি কাকে রাখবো, এই যে নোটটা তৈরি করলাম, সো এই টাইপের একটা ডাটা রাখবো, এই ডাটা টাইপের ডাটা রাখবো, তাই না। যেমন এরকম ইন্টিজার টাইপের যখন ভ্যারিয়েবল লিখতাম, এখানে ইন্টিজার রাখতাম, তাই না। সে বুঝতো যে ইন্টিজার এই লেখা মানে সে ইন্টিজারে রাখবে। কিন্তু যখন আপনি malloc দিয়ে লিখছে, সে কিন্তু জানে না যে এখানে কি টাইপের। তাহলে আমাকে টাইপ কাস্টিং করে বুঝে দিতে হবে যে এখানে কি টাইপের ডাটা রাখবো। সো আমি এখানে কি টাইপের ডাটা রাখবো, এই নোট টাইপের। ঠিক আছে, সো তাহলে আমাকে এই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে, টাইপ কাস্টিং করতে হবে। কিসে টাইপ কাস্টিং করবো, এই স্ট্রাক্ট নোট টাইপে কাস্টিং করব। ঠিক আছে, সো এটাকে ভয়েড রিটার্ন করে, ভয়েড রিটার্ন করে আমি তো এখানে রাখবো হচ্ছে নোট টাইপের জিনিস রাখবো, তাই না, কারণ এটার ডাটা টাইপ হচ্ছে নোট। সো নোট টাইপের জিনিস রাখবো, তাহলে ওই নোট টাইপে আমাকে এটাকে কনভার্ট করতে হবে। সো তো কনভার্ট করার নিয়ম হচ্ছে কি স্ট্রাক্ট নোট স্টার, যেহেতু পয়েন্টার। ঠিক আছে, স্ট্রাক্ট নোট স্টার এর জন্য, অ্যান্ড এটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে malloc ফাংশনটা ভয়েড রিটার্ন করলো, আমরা সেখান থেকে এটাকে কনভার্ট করে আমরা মানে মেমোরি ম্যানেজারকে বুঝিয়ে দিলাম যে এখানে আমরা কি রাখবো, এই নোট টাইপের একটা জিনিস রাখবো। তাহলে এখন মেমোরি বুঝে গেল যে প্রথমে মেমোরি malloc দিয়ে বুঝলো যে 8 বাইট জায়গা সে লাগবে। সো সে 8 বাইট এরকম নিছে। ঠিক আছে, 8 বাইট নিয়ে নিছে। সো নিয়ে নেওয়ার পরে এখন সে চিন্তা করলো যে এই জায়গাটাতে সে কি রাখবে, সে এবার জানাবে যে হ্যাঁ আমি এখানে এই স্ট্রাক্ট নোড একটা নোড রাখবো। সো এই কারণে স্ট্রাক্ট নোড বলে দিয়ে সেটাকে আমরা টাইপ কাস্টিং করে নিলাম। ছিল ভয়েড, সেখান থেকে আমরা এই নোড টাইপে কনভার্ট করে নিলাম। তাহলে এখন আমরা যদি নর্মালি দেখি, তাহলে এরকম একটা নোড তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম একটা নোড তৈরি হয়েছে। ঠিক আছে, এতটুকুর পরে, এবং সেটাতে সে বুঝছে যে এখানে নোড টাইপের একটা জিনিস রাখবে, যেটা আমি এই যে এখানে ডিক্লেয়ার করছি। এখানে এরকম একটা জিনিস থাকবে যেখানে একটা থাকবে ইন্টিজার ভ্যালু, একটা থাকবে অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, একটা থাকবে ইন্টিজার, একটা থাকবে অ্যাড্রেস। এবার সে জানে, কারণ আমি সেইটাকে টাইপ কাস্টিং করে নিছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলছি, এই যে এখানে এই পুরোটার একটা অ্যাড্রেস আছে, তাই না। সাপোজ ধরে নিলাম এটার অ্যাড্রেস হচ্ছে 100। সো তাহলে এই নতুন নোটটার অ্যাড্রেসটা আমার কোথায় সংরক্ষণ করতে হবে, যাতে আমি এই অ্যাড্রেস ধরে এখানে ডাটা রাখতে পারি। সো অ্যাড্রেসটা তাহলে কার অ্যাড্রেস, এই নোডের অ্যাড্রেস, তাই না। সো অ্যাড্রেস ধারণ করার জন্য তাহলে আমার এই নোডের অ্যাড্রেসটা ধারণ করার জন্য একটা পয়েন্টার লাগবে। হ্যাঁ,
তো আমি এই নোডের প্রত্যেকটা নোডের অ্যাড্রেস ধারণ করার জন্য যখনই নতুন নোড তৈরি করব সেই নোডের অ্যাড্রেসটা ধারণ করার জন্য আমি একটা পয়েন্টার নিয়ে নেব। সেই পয়েন্টারটার নাম হচ্ছে ধরে নিলাম নিউ নোড। যখনই নতুন নোড তৈরি করব সেটার অ্যাড্রেস এই যে এর মাধ্যমে কি হবে, মেমোরিটা অ্যালোকেট হবে, অ্যালোকেট হওয়ার পরে যে অ্যাড্রেসে অ্যালোকেট হবে সেই অ্যাড্রেসটা আমি এই নতুন নোডের মধ্যে নিব। ঠিক আছে, তাহলে এই অ্যাড্রেসটা অ্যালোকেট হলো, তাহলে আমরা লিখে দিব নিউ নোড ইকুয়াল টু এটা। তার মানে কি, এর মাধ্যমে যে অ্যাড্রেসটা অ্যালোকেট হইলো সেটা আমি তার অ্যাড্রেসটা আমি এই নিউ নোড নামক পয়েন্টারের মধ্যে নিয়ে নিলাম। এবং এই দেখেন নিউ নোডের টাইপটা কি বললাম যে স্ট্যাক নোড, অর্থাৎ এই নিউ নোডটাও সেম। এই নিউ নোডটা কার অ্যাড্রেস ধারণ করবে, এই নোডের অ্যাড্রেস। এই যে নিউ নোড নামক যে পয়েন্টারটা ডিক্লেয়ার করলাম কার অ্যাড্রেস ধারণ করবে, এই টাইপের এই নোড টাইপের একটা ডাটার অ্যাড্রেস ধারণ করবে। সেই কারণে দেখেন এটাও সেমভাবে আমরা তার আগে নিউ নোড, তাহলে নিউ নোড এখানে একটা হেড পয়েন্টার নিলাম এবং একটা নিউ নোড নামক একটা পয়েন্টার নিলাম। ঠিক আছে, এখানে কমা দিলাম, তাহলে এখানে কমা দিলাম। সো কমা দিয়ে আমরা আরেকটা নিলাম, তাই না, এখানে কমা দিয়ে রাখলাম যদি আরও প্রয়োজন হয়। সো আমরা স্ট্যাক নোড বলে দিলাম, তার আগে হেড একটা নিলাম এবং একটা নিউ নোড নামক একটা নিলাম, তাহলে এটার নাম হচ্ছে কি নিউ নোড। সো নিউ নোড ইকুয়াল টু কত এখন 100, তাই না, এবং হেড ইকুয়াল টু কত 0। সো আমরা যখন এই দুইটা লাইন যখন লিখলাম তাহলে নিউ নোড ইকুয়াল টু 100 হইল এবং হেড ইকুয়াল টু 0 হইল। এখানে কিন্তু আমরা কোনো ডাটাও রাখি না, অ্যাড্রেসও রাখি নাই, তাই না। আমি এটা তৈরি করলাম এবং হেডের মান বলে দিলাম 0 এবং আমরা এই নোডটা বানাইলাম যেটার অ্যাড্রেস আমরা এই নিউ নোড নামক পয়েন্টারের মধ্যে রেখে দিলাম 100। এতটুকু ওকে, ঠিক আছে। সো এতটুকু হলে এখন আমার কাজ কি, এটার মধ্যে ডাটাগুলো রাখা, এই নোডে এখানে অ্যাড্রেস রাখা, এখানে ডাটা রাখা, এখানে অ্যাড্রেস রাখবো। তো তাহলে কি করতে হবে, আমি ইউজার থেকে ইনপুট নিয়ে ডাটাটা রাখতে পারি। সো ধরে নিলাম আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নেব। সো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে %d এখানে % দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে আমি ভেরিয়েবলে নিতে পারি, বা আমি ডিরেক্ট করব। ডিরেক্ট মানে কি, এই যে নতুন নোডটা বানাইলাম এই নতুন নোডের এটা কি, এটার নাম কি, এই ডাটা, এই অংশটার নাম হচ্ছে ডাটা আর এই অংশটার নাম হচ্ছে নেক্সট পয়েন্টার, তাই না। এই যে দুটো জিনিস বানাইলাম, এই নোডটার এই প্রথম অংশটার নাম কি দিছিলাম, এখানে ইন্টিজার টাইপের ডাটা থাকবে, সো এটার নাম দিছিলাম ডাটা। আর এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করব নেক্সট পয়েন্টার নামক যে পয়েন্টারটা তৈরি করলাম সেটা। তাহলে আমি ইউজার থেকে যখন ইনপুট নিব তখন এখানে কোনো ভেরিয়েবল না দিয়ে আমরা বলবো যে নিউ নোডের ডাটা পার্ট। সো নিউ নোডের ডট এখানে দিতে হবে অ্যারো, সিতে অ্যারো দিতে হয়, এভাবে একটা হাইফেন দিয়ে একটা কম্পারিজন সিম্বল দিয়ে অ্যারো হয়, নিউ নোড অ্যারো সিম্বল, দেন কার নিউ নোডের কিসের ডাটা, এই ডাটা নামক যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে ইউজার যেটা ইনপুট দিবে সেটা রাখো। ঠিক আছে, এখানে কোনো ভেরিয়েবল না দিয়ে আমি ডিরেক্ট বলে দিলাম যে এই ডাটা পার্টে কি হবে। ঠিক আছে, সো তাহলে ইউজার ধরেন 5 ইনপুট দিল, তাহলে এই 5টা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, এই 5টা এখানে চলে আসবে, এই 5টা এখানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন অবস্থা এটা। এখন আমি কি করব, এই যে এর যে অ্যাড্রেসটা এখানে কি থাকবে, নেক্সট নোডের অ্যাড্রেস। সো নেক্সট নোড কি আর আছে কোনো, যেহেতু কোনো নেক্সট নোড নেই, মানে এই নোডের পরে, এখন তো আমি মাত্র একটা নোডে বানাচ্ছি, সো এই নোডের পরে আর তো কোনো নোড নাই এখন। তো তাহলে আমরা কি করব, যদি কোনো নোড না থাকে আমরা কি বলছি 0 অ্যাসাইন করব, তাই না। তাহলে এখানে 0 দিব, তাহলে আমরা বলবো যে কার 0, এই নিউ নোডের, এই নোডের নেক্সটের ভ্যালু হবে কি 0। তাহলে নিউ নোড এর মানে ডট বা হাইফেন কম্পারিজন সিম্বল অ্যারো সিম্বল বলে। সো নিউ নোড এর কার ডাটা, নেক্সটের ডাটা, নেক্সট একটা কি পয়েন্টার, তাই না। সো পয়েন্টারে কি থাকে, অ্যাড্রেস থাকে। সো এই পয়েন্টারের অ্যাড্রেসটা কি হবে 0 দিয়ে অ্যাসাইন করে দিলাম, কারণ এর পরে কোনো নোড নাই, সে কারণে আমরা 0 দিয়ে অ্যাসাইন করলাম যাতে আমরা বলতে পারি যে এখানে আসলে শেষ। ঠিক আছে, সো এতটুকু কোড করার পর আমার কি হলো, এখানে 0 অ্যাসাইন হলো। তাহলে আমি ডাটাও রাখলাম, অ্যাড্রেসও রাখলাম, নতুন নোড তৈরি করলাম, সেখানে ডাটাও রাখলাম, অ্যাড্রেসও রাখলাম, আবার হেড ইকুয়াল টু 0 বললাম। সো আমার
এই হেডের সাথে এটা বানাইলাম এবং এটাও বানাইলাম, সো এটার সাথে কোনো লিঙ্ক আপ আছে নাই, এ কিন্তু একে চিনে না। আমাদের উদ্দেশ্য কি, হেডের মধ্যে কি থাকবে, প্রথম যে নোড আছে তার অ্যাড্রেস। সো হেডের মধ্যে প্রথমে ছিল 0, কারণ হেড 0 থাকা মানে সে জানে যে তার কোনো নোড নাই। সো আমরা যেহেতু একটা নোড তৈরি করে ফেলছি, তাহলে তার মানে তার একটা নোড আছে। সো তাহলে তাকে চিনে দিতে হবে যে তোমার নোড বাবা এটা। তাহলে এই হেডের মধ্যে কার অ্যাড্রেস চলে যাবে, হেডের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে এই নোডটার। সো এই নোডের অ্যাড্রেস কত, 100। এই 100টা চলে যাবে হেডে। সো এই 100টা কোথায় আছে, এই নিউ নোড নামক যে পয়েন্টারটা আছে তার মধ্যে, তাই না? এই নিউ নোড নামক যে পয়েন্টারটা আছে তার মধ্যেই 100 আছে। সো আমরা এই হেড ইকুয়াল টু, তাহলে কি হবে, এই নিউ নোড। সো আমরা লিখে দিব যে কি হেড ইকুয়াল টু নিউ নোড, তার মানে এই হেডের ভ্যালু এখন চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, হেডের ভ্যালু এখন চেঞ্জ হয়ে 100 হয়ে যাবে। 100, এই নিউ নোডের মধ্যে 100 আছে, সো 100টা চলে যাবে। তার মানে এখন দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে। তাহলে প্রথমে এই হেডে আসবে, হেডে আসে দেখবে তার নেক্সট ভ্যালু মানে যে নোড তার অ্যাড্রেস হচ্ছে 100, সো 100-এ চলে যাবে। এখানে আসি দেখবে যে 100-এ পাইছে হচ্ছে ডাটা হচ্ছে 5 আছে, আর এখানে 0 আছে, তার মানে তারপরে আর নোড নাই। ওকে, সো দেখেন আমরা তাহলে একটা সিঙ্গেল এলিমেন্টের একটা লিঙ্ক লিস্ট কিন্তু আমরা তৈরি করে ফেলছি, তাই তো? এখন একটু খেয়াল করেন, আমরা যদি আরেকটা নোড যদি তৈরি করতে চাই, সো আরেকটা নোড কিসের পরে হবে, সাপোজ এখানে আমরা আরেকটা নোড ইনসার্ট করব, এখানে একটা নোড ইনসার্ট করব, এখানে একটা নোড আমরা ইনসার্ট করব। তাহলে খেয়াল করেন এটার সাথে এটা লিঙ্ক আপ হবে, তাই না? সো এটার নোডটা তৈরি করব সেম কোড দিয়ে। এই কোড দিয়ে এখানে তো আমি বারবারে এখানে এই নোডটা যেভাবে তৈরি করছি সেম ওয়েতে তো এই নোডটাও তৈরি হবে। এভাবে যদি 100টা যদি নোড আসে সেমভাবেই তো হবে, তাই না? সাপোজ ধরেন আমি সেম কোডটা দিয়ে আমি কোন একটা পদ্ধতিতে এই সেম কোডটাই বারবার রান করাবো, আমরা সেখানে পরে আসছি। ধরেন আমরা এই সেম কোডটা দিয়ে আমরা কি করব, এই নোডটাই তৈরি করতে হবে, তাই না? কারণ একই জিনিস তো, জাস্ট ডাটাগুলো ইউজার থেকে নিব, ডাটা রাখবো। তাহলে খেয়াল করেন প্রথমে এই হেড ইকুয়াল টু 0, এটা বাদ, এখান থেকে এই নতুন নোড যেখান থেকে তৈরি করলাম, সো নতুন একটা নোড তৈরি করলাম এবং তার সাইজ 8 বাইট নিয়ে মেলক দিয়ে তার জন্য মেমোরি থেকে জায়গা বরাদ্দ দিলাম এবং টাইপ কাস্টিং করে বলে দিলাম এই যে নতুন যে জিনিসটা নিলাম এটা টাইপও কি নোড, এটা টাইপও নোড টাইপের, এই টাইপের। তাহলে এই টাইপের হলে এই টাইপের মধ্যে কি কি থাকে, একটা থাকে ডাটা, একটা থাকে নেক্সট যে ভ্যালু তার অ্যাড্রেস, নেক্সট যে নোড তার অ্যাড্রেস। সো আমরা কি করছি, স্ক্যানার ফাংশনে দিয়ে %d নিউ নোড ডট ডাটা ইকুয়াল টু ধরেন ইনপুট, ইউজার ইনপুট দিল হচ্ছে 6 দিল এখন। ওকে, তাহলে এখানে 6 চলে আসলো এবং এই যে নতুন নোডটা যে অ্যালোকেশন করছে তার অ্যাড্রেসটা ধরেন এটা 200, এই অ্যাড্রেসটা ধরেন 200, ঠিক আছে? তাহলে এখানে ইউজার থেকে ইনপুট নিল এই লাইনের মাধ্যমে, প্রথমে এই লাইনের মাধ্যমে নোডটা তৈরি হইলো, তারপরে এই লাইনের মাধ্যমে স্ক্যানার ফাংশন দিয়ে 6 ইনপুট দিল, তাহলে 6টা এখানে চলে আসলো এবং নিউ নোড ডট নেক্সট ইকুয়াল টু 0। সো নেক্সট কোনটা, এটা, তাই না? এটা কত, 0 অ্যাসাইন করলো, ঠিক আছে? এখন একটু খেয়াল করেন, এরকম কি হওয়ার কথা ছিল যে এটা 0, ঠিক আছে, এটা 0, ঠিক আছে, বাট নেক্সটে দেখেন হেড ইকুয়াল টু নিউ নোড। সো হেড ইকুয়াল টু নিউ নোড মানে কি, হেডের মধ্যে এখন আছে 100, নিউ নোডের মধ্যে কি আছে, এখন নতুন নোড কোনটা, এটা কিন্তু না, নতুন নোড কোনটা, এটা নতুন নোড এটা। সো 200 ইকুয়াল টু নিউ নোড এখন, তাই না? নিউ নোড এখন এটা। সো নিউ নোডের মধ্যে এখন আছে 200। সো আমরা যখন এই লাইনটা যখন এক্সিকিউট হবে এরপরে 0 এখানে অ্যাসাইন হলো, তারপরে এই লাইন, তাই না? হেড ইকুয়াল টু নিউ নোড। সো হেড ইকুয়াল টু এখন কি চলে যাবে, 200 এখানে চলে যাবে, এটা 200 হয়ে যাবে। তাহলে 200 হলে এ পয়েন্ট করবে তাহলে 200-কে, একে পয়েন্ট করবে, তো একে পয়েন্ট করলে এই যে লিঙ্কটা এটা চলে যাবে, এটা নাই। তাহলে কি দেখেন এই যে এটা কি আমার এই যে লিঙ্ক লিস্টটা যে এ তো এদের সদস্য ছিল, তাহলে এ তো এখন এটার সাথে এটা লিঙ্ক আপ নাই, তার মানে একে চিনে না এখন আর, জাস্ট 200 থেকে সরাসরি চলে যাবে এই নোডে। সো এই নোডটাকে তো সে চিনতেছে না। তো এরকম হবার তো কথা ছিল না, লিঙ্ক লিস্টে কথা ছিল যে এটার সাথে প্রথম নোডটা অ্যাক্টিভ হবে, এখানে প্রথম নোডের সবসময় হেডে কি থাকবে, হেডে প্রথম যে নোডটা তার অ্যাড্রেস থাকবে, তাই না? হেডের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, প্রথম যে নোডটা তার অ্যাড্রেস যেটা সেটাই সবসময় এই হেডে থাকবে, ঠিক আছে? এরপরে 100টা নোড আসুক, তাদের অ্যাড্রেস যাই হোক না কেন, হেডের অ্যাড্রেস কখনোই চেঞ্জ হবে না। প্রথম যখন একটা নোড তৈরি হবে তার অ্যাড্রেসটা হেডে চলে যাবে
দেন আর হেডের ভ্যালু আর কখনোই চেঞ্জ হবে না। তাহলে আমরা এই জিনিসটা, এই যে আমি এখন এই কোডটা দিয়ে যদি এটা ইমপ্লিমেন্ট করি তাহলে এরকম হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এখানে একটু মডিফাই করতে হবে যাতে এরকম না হয়। তাহলে আমি কি করতে পারি, আমাকে এখানে চেক করতে হবে যদি প্রথম নোড হয় তাহলে আমরা হেডের মান নিউ নোডের যেটা থাকবে সেটা দিয়ে অ্যাসাইন করব। যদি মানে প্রথম নোড না হয়, এরপরে আমি যদি দ্বিতীয় নোড তৃতীয় নোড যতগুলোই নোড ইনসার্ট করি না কেন, সেক্ষেত্রে আমার হেডের ভ্যালু আমরা চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কন্ডিশন চেক করতে পারি। কন্ডিশনটা কি, ইফ যদি মানে মানে প্রথম নোড আমরা কিভাবে বুঝবো, যখন আমরা হেডের মান শূন্য, হেডের মান যখন শূন্য তার মানে কি একটাও নোড নাই, তার মানে আমরা প্রথম নোডটা আমরা তৈরি করতে যাচ্ছি। তো যখন হেডের মান শূন্য হবে তখন আমরা আসলে নিউ নোডের হেডের মধ্যে নিউ নোডটা নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। সো প্রথমে হেডের মান শূন্য মানে কোনো নোড নাই, মানে একটা নোড আমি জাস্ট কেবল ইনসার্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে তো হেডের মান চেঞ্জ করা যাবে। কিন্তু হেডের মান যখন শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু হবে, ধরেন 100 হলো 200 হলো, তার মানে কি এখানে একটা ভ্যালু অলরেডি আছে, একটা ভ্যালু অলরেডি আছে, তার মানে আর চেঞ্জ করা যাবে না। সো তাহলে হেডের উপরে ডিপেন্ড করে আমরা এই কাজটা করবো। সো হেড ইকুয়াল টু যদি হেড ডাবল ইকুয়াল টু যদি শূন্য হয়, হেড ডাবল ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে আমরা এই কাজটা করবো, হেড ইকুয়াল টু নিউ নোড নিব, অর্থাৎ নিউ নোডের মধ্যে অর্থাৎ প্রথম নোড। হেড ইকুয়াল টু শূন্য মানে আমি ইনসার্ট করতে যাচ্ছি প্রথম নোড, তাহলে তার অ্যাড্রেসটা আমরা হেডে নিয়ে নিব। ওকে, হেডে নিয়ে নিলাম। এলস যদি তা না হয়, তা না হলে আমরা কি করব, এলস যদি তা না হয় মানে সেকেন্ড নোডের ক্ষেত্রে আমরা কি করব, যে এর যে নেক্সট এখানে যে অ্যাড্রেসটা হবে এটা শূন্য আর থাকবে না, তাই না? এই অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে এর অ্যাড্রেস দিয়ে, 2 নম্বর নোডের অ্যাড্রেস দিয়ে, অর্থাৎ 200 চলে যাবে এইখানে, এটার সাথে আসলে এটা লিঙ্ক আপ হবে। তাহলে এটা কিভাবে করতে পারি, তাহলে এই যে নোডটা এটার অ্যাড্রেস কার মধ্যে আছে, এর অ্যাড্রেস আছে হেডের মধ্যে, তাই না? সো আমরা যদি হেড ডট নেক্সট দিয়ে, এটার নাম কি নেক্সট, হেড ডট নেক্সট ইকুয়াল টু যদি নিউ নোড দিই তাহলে তো হেড চেঞ্জ হয়ে যাচ্ছে, হেডের নেক্সট, কিন্তু আমরা হেডটাকে চেঞ্জ করতে পারবো না। সো সেই কারণে আমরা এই যে হেডের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেটা আমরা আরেকটা পয়েন্টারের মধ্যে নিয়ে নিব। তো ওই পয়েন্টারের ভ্যালু চেঞ্জ করব, তাহলে আর কোনো সমস্যা নাই। অর্থাৎ হেডের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেটা আরেকটা পয়েন্টারের মধ্যে নিয়ে নিব। তাহলে হেডের যে টাইপ, ওই নতুন যে পয়েন্টার নিব তার টাইপও সেম, তাহলে এখানেই ডিক্লেয়ার করি স্ট্যাক নোড টাইপেরই, তাহলে এখানেও আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম টেম্প নামে। এবং আমরা এই হেডের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সে অ্যাড্রেসটা নিয়ে নিব কোথায়, সে অ্যাড্রেসটা নিয়ে নিব হচ্ছে আমার টেম্পে। ঠিক আছে, তার মানে হেড ইকুয়াল টু নিউ নোড, আবার এখানে টেম্প ইকুয়াল টু সেটা, অর্থাৎ হেডের মধ্যে যে নতুন নোডের যে 100, এই 100টা হেডেও চলে যাবে টেম্পও চলে যাবে। তাহলে হেডের ভ্যালু, হেড নিয়ে আমি কোনো কাজ করব না, আমি সবসময় কাজ করবো এই টেম্প নিয়ে। ঠিক আছে, অর্থাৎ হেড যেহেতু আমি চেঞ্জ করতে পারবো না, সো হেড আমি হাত দিব না, হেড ইকুয়াল টু নিউ নোড একবার সেট করে দিলাম, যদি শূন্য হয় আদারওয়াইজ আমি হেডে হাত দিব না, আদারওয়াইজ আমি এই টেম্প নিয়ে কাজ করব, কারণ টেম্পের মধ্যে আমি নতুন নোডের যে অ্যাড্রেস সেটা নিয়ে এনেছি। সো এখন টেম্পের মধ্যেও 100 এবং আমার হেডের মধ্যেও 100। ঠিক আছে, সো এখন আমি তাহলে কি করব, হেডের মধ্যে তো 100 এখানে, তাই না? হেডের মধ্যে 100, সো এটা পয়েন্ট করতেছে তাহলে কাকে, আমরা এইটা পয়েন্ট করতেছে, এটা মুছে দিই, তাহলে এই লিঙ্কটা মুছে দিয়ে আমরা এই 100, এটার হেডের মধ্যে এখন কত 100, সো 100 পয়েন্ট করবে কাকে, একে, তাই না? এখন এর যে অ্যাড্রেসটা 100 এটা আবার আছে কি টেম্পের মধ্যে। এখন আমরা এই যে 100, এই টেম্পের মধ্যে কি আছে 100, তার মানে এই নোডকে সে ইন্ডিকেট করতেছে 100 অ্যাড্রেস। সো তার নেক্সট ইকুয়াল টু কি হবে, অর্থাৎ এই 100 এর নেক্সট বা টেম্পের নেক্সট, সো টেম্পের নেক্সট ইকুয়াল টু কি হবে, এইটা নতুন নোড। ঠিক আছে, তাহলে টেম্পের এলস টেম্পের নেক্সট ইকুয়াল টু হবে কি, এই নিউ নোডে যে অ্যাড্রেস আছে সেইটা, নতুন যে নোড সেটার মধ্যে কত আছে 200, সো 200 চলে যাবে
এই যে টেম্পের অ্যাড্রেস কত 100, সো 100 এর নেক্সটে চলে যাবে 200, সো এখানে চলে আসবে এখন 200, এইখানে চলে আসবে এখন 200। তাহলে দেখেন এটার সাথে এখন এইটার লিংক হয়ে গেল, অর্থাৎ এইটার অ্যাড্রেস এখন এই নোডে আছে। ঠিক আছে, তাহলে যখনই প্রথম নোড হবে তখন আমার এই ইফের অংশটুকু কাজ করবে, আর যখনই এরপরে আমি যখনই কোনো নতুন নোড তৈরি করব তখন আমার এই নোডটার যে অ্যাড্রেস সেটা আমরা টেম্পে নিয়ে নিয়েছি, সো টেম্পের মান আমরা কি করব নেক্সট করে করে পরবর্তী নোডে আমরা ইনসার্ট করতে থাকবো। ঠিক আছে, সো দেখেন আমার এলস টেম্প নেক্সট ইকুয়াল টু নিউ নোড, আমার নিউ নোডের অ্যাড্রেস এখন 200, সো 200টা আমি এই টেম্পের মধ্যে নিই। সো এখন টেম্পের মধ্যে কি আগে ছিল 100 সব সময়, এখন হয়ে যাবে টেম্পের মান 200। তার মানে কি আসলে টেম্পের মধ্যে এইভাবে যখন আপনি নতুন কোনো নোড তৈরি করতে থাকবেন পরপর, টেম্পের মধ্যে সবসময় সর্বশেষ যে নোড থাকবে তার অ্যাড্রেসটাই আসলে থাকবে। এই কারণে আসলে আমরা মানে আলাদা একটা পয়েন্টার নিয়ে কাজ করতেছি। যদি আমরা হেড নিয়ে কাজ করতাম এভাবে, তাহলে হেডের মান কি, হেডের অ্যাড্রেসগুলো পরিবর্তন হতে থাকতো। সো হেডের অ্যাড্রেস তো পরিবর্তন হতে পারবে না, কারণ হেড একটাই, হেড প্রথমটাকে পয়েন্ট করবে। সো সেই কারণে আমরা হেডের ভ্যালুটা প্রথমে টেম্পে নিয়ে নিলাম, টেম্পের পরে আমরা নেক্সট করলে কি হবে, সর্বশেষ যে নোটটা আছে তার অ্যাড্রেসটা সবসময় টেম্পের মধ্যে থাকবে। সো এখন টেম্পের মধ্যে 200 আছে, এখন যদি নতুন আরেকটা নোট যদি আমি অ্যাড করি তাহলে কি হবে, সেম আবার এদিকে কোডে আসেন, এই ম্যালকের মাধ্যমে এটা অ্যালোকেট হইল, দেন ইউজার থেকে ইনপুট নিলে ধরেন যে 7, এবং নিউ নোড নেক্সট ইকুয়াল টু এটা 0 অ্যাসাইন হলো, দেন ইফ হেড ইকুয়াল টু 00, সো হেডে এখন কি আছে, হেড আছে 100, সো হেড তো 0 না, তার মানে প্রথম নোড না। সো তাহলে এলসে চলে যাবে, এলস টেম্প ডট নেক্সট ইকুয়াল টু, তাহলে টেম্পের মধ্যে কত আছে, এই নোডটার অ্যাড্রেস হচ্ছে ধরে নিলাম 300, এটা যেখানে অ্যালোকেট হয়েছে তার অ্যাড্রেস হচ্ছে 300। সো টেম্পের মধ্যে কত আছে 200, মানে এই নোড আছে, টেম্পের মধ্যে আছে এর অ্যাড্রেস, এই নোডটার অ্যাড্রেস। সো টেম্পের নেক্সট আছে এখন নাল, সো যেহেতু নতুন নোড তৈরি হয়েছে তাহলে এর এখানে আর নাল থাকবে না, এই 300টা চলে আসবে এখানে। তাহলে দেখেন এলস যেহেতু এখানে এক্সিকিউট হচ্ছে, এলস পার্টে চলে আসছে, সো টেম্প ইন্ডিকেট করতেছে এটারে, সো টেম্পের নেক্সট, এটা হচ্ছে নেক্সট, সো নেক্সট ইকুয়াল টু কি হবে, এই নিউ নোডের অ্যাড্রেস। সো টেম্পের নেক্সট ইকুয়াল টু নিউ নোড, তার মানে যখনই নতুন নোড তৈরি করতেছি তখনই আসলে এলস পার্টে আসবে। ঠিক আছে, সো আমরা সেই এলস পার্টে শেষ নোডটাকে সংরক্ষণ করার জন্য আমরা টেম্প নামক পয়েন্টারটা, সেই নোডের অ্যাড্রেসটাকে সংরক্ষণ করার জন্য আমরা টেম্প নামক আমরা পয়েন্টারটা ইউজ করলাম। ওকে, সো তাহলে আমার টেম্প ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোড। ঠিক আছে, এখন আমার টেম্প ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোড হলো, কিন্তু টেম্পের মধ্যে কি আছে, টেম্পের নেক্সট 300 হলো, বা টেম্পের নেক্সট টেম্প ছিল এখন এখানে 100 ছিল, টেম্পের মধ্যে প্রথমে কি ছিল 100, এরপরে টেম্প ডট নেক্সট ইকুয়াল টু হয়ে গেছে 200, এর নেক্সটের মান 200 হয়েছে, বাট টেম্পের মান কি 100 রয়ে গেছে না, বা টেম্পের মান কি 200 রয়ে গেছে না। সো টেম্পের মান যখন আমরা একটা নোট তৈরি করে ফেলবো, এটা যখন আরেকটা নোটকে ইন্ডিকেট করবে, সো টেম্পের মধ্যে নতুন যে নোটটা আছে তার অ্যাড্রেসটা চলে যাবার কথা, তাই না। যখন আমি এই প্রথম নোটটা তৈরি করলাম এবং দ্বিতীয় নোট যখন তৈরি করতে আসলাম, তাহলে টেম্পের মধ্যে ছিল 100, নতুন নোট যখন তৈরি করলাম তাহলে টেম্পের মধ্যে এখন এই নোটটাকে মানে আমরা সবসময় কি বলছি যে টেম্পের মধ্যে সর্বশেষ যে নোটটা তার অ্যাড্রেস থাকবে। সো আমরা কি করব, সর্বশেষ নোডের অ্যাড্রেসটা নিয়ে নেব। সর্বশেষ নোড মানে কি, নিউ নোটটা, সর্বশেষ নোড মানেই সবসময় নিউ নোটটা। সো তাহলে আমরা এখানে লিখব টেম্পের অ্যাড্রেস ইকুয়াল টু হবে, টেম্প ইকুয়াল টু হবে নিউ নোট। সো টেম্প ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোট, টেম্প ইকুয়াল টু নিউ নোট, এটা কিন্তু সেম কথা না। অনেকে বলবে যে টেম্প ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোট লিখলে আবার টেম্প ইকুয়াল টু নিউ নোট, কি হলো, টেম্প মানে হলো টেম্পের ভিতরে ধরেন আমরা হেড থেকে যখন হেড ইকুয়াল টু যখন টেম্প লিখছিলাম, তার মানে হেডের মধ্যে 100, টেম্পের মধ্যে 100। সো 100 এর এই নোটটার নাম কি, 100 অ্যাড্রেসে আছে এটা। সো 100 অ্যাড্রেসের যে নোটটা আছে তার নেক্সট ইকুয়াল টু কি হবে, পরবর্তী নোডের অ্যাড্রেস। সো সেই কারণে লিখছি যে টেম্পের নেক্সট, অর্থাৎ এই নেক্সট পয়েন্টার যেটা তার অ্যাড্রেস হচ্ছে নিউ নোডে যে অ্যাড্রেসটা আছে সেটা, বাট এই টেম্পের মধ্যে অ্যাড্রেসটাকে আর 100 থাকবে কারণ নতুন একটা নোট তৈরি করছি। সো এই টেম্পটা পয়েন্ট করবে পরবর্তী এই নোটকে। সো টেম্প ইকুয়াল টু, তাহলে টেম্পের অ্যাড্রেসটা হবে সেই নোডের অ্যাড্রেস। সো টেম্প ডট নেক্সট এর হলো এটা, আর টেম্প হলো, টেম্প ইন্ডিকেট করে পুরো নোটটাকে, পুরো নোডের অ্যাড্রেসটাকে। ওকে, আর টেম্প ডট নেক্সট মানে তার পরবর্তী যে নোড তার অ্যাড্রেস।
তাহলে এটা হচ্ছে এতটুকু হচ্ছে এলস এর পার্ট। তাহলে প্রথম নোড ছাড়া যে কোনো নোডের জন্য এলস পার্টটুকু কাজ করবে। এখন যদি আমরা এখানে এই কোডটা কি, এই কোডটা যদি আমরা মেন ফাংশনের মধ্যে দিয়ে এক্সিকিউট করি, এটা কিসের জন্য, মানে একটা নোড ইনসার্ট করার জন্য কাজ করবে নোড। বাট আমি যদি চাই যে সেখানে ইউজার 10টা 5টা 20টা তার ইচ্ছা মতো সে ধরেন সে চয়েস করবে যে আমি বারবার ইউজারকে জিজ্ঞেস করবো যে তুমি কি ইনসার্ট করতে চাও, আর একটা নোড ইনসার্ট করতে চাও, যদি 1 চাপলে তুমি আরেকটা নোড ইনসার্ট করতে পারবা, তাহলে আমি এই কোডটাই আবার এক্সিকিউট করব। যদি 0 চাপে আমি জিজ্ঞেস করবো যে যদি 0 চাপো তাহলে আমি বুঝবো যে তুমি আর ইনসার্ট করতে চাও না, যদি 1 চাপো তাহলে আমি আবার আরেকটা নোড ইনসার্ট করব। প্রসেস কি, এই প্রসেস সবসময় প্রসেস কি এটা, ঠিক আছে। নতুন নোড হইলে ইফ কন্ডিশন কাজ করবে, নতুন নোড না হলে যে কোনো নোডের ক্ষেত্রে এই এলস কন্ডিশন কাজ করবে। তাহলে আমরা এটাকে তাহলে একটা হোয়াইল লুপের মধ্যে ফালাই দিতে পারি, যেতে কোডটা আমরা বারবার ব্যবহার করব। তাহলে এখানে কি করতে পারি, ইউজার থেকে একটা ইনপুট নিব, নিয়ে আমরা এই কাজটা করব। সাপোজ ইউজার যদি ধরেন একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন ইন্টেজার ধরেন চয়েস নামে বললাম, এবং চয়েসের মান বলে দিলাম 1 প্রথমে, ঠিক আছে 1 বলে দিলাম। মানে ইউজার যদি 1 চাপে তাহলে সে কি আসলে সে ডাটা মানে কোন একটা নোট, নতুন একটা নোট তৈরি করতে চাচ্ছে। তো প্রথমে চয়েস বললাম, বলে হোয়াইল দিয়ে ঢুকে গেলাম, হোয়াইল চয়েস মানে মিনিমাম একটা ডাটা, তো প্রথমে ধরে নিলাম মিনিমাম একটা সে নোট আসলে ইনসার্ট করতে আসছে। সো এটা ইনসার্ট করার জন্য তাহলে হোয়াইল চয়েস, তাহলে এই হোয়াইল চয়েস মানে একটা ভেরিয়েবল লেখা মানে হচ্ছে সেটা শূন্য ছাড়া যে কোনো ভ্যালুর জন্য সত্য। তাহলে যেহেতু চয়েসের মান 1 তাহলে এটা সত্য হবে, মিনিমাম একবার সত্য হয়ে গেল। তাহলে হোয়াইল চয়েস এটার ভিতরে ঢুকলো, ঢুকার পরে এখন সে, আমি এই কোডটা এবার এদিকে লিখছি, এখন সে চেক করবে যে স্ক্যানআপ দিয়ে ইনপুট নিবে, স্ক্যানআপ দিয়ে ইউজার থেকে ইনপুট নিবে যে তুমি আর কোনো নতুন নোট কি তৈরি করতে চাও কিনা। যদি চাও তাহলে চয়েসের মান ইনপুট দাও, যদি 1 দাও 1 ইকুয়াল টু হ্যাঁ আর 0 ইকুয়াল টু না। তাইলে ধরেন এখানে একটা প্রিন্টএফ দিয়ে মেসেজ দিলাম, আমি মেসেজটা দেখালাম না, জাস্ট যদি ইউজার 1 ইনপুট দেয় তার মানে সে আর একটা নতুন নোট চাচ্ছে, আর যদি 0 দেয় তার মানে সে আর চাচ্ছে না। সো স্ক্যানআপ দিয়ে চয়েসের মধ্যে ইনপুট নিলাম। সো ইনপুট নেওয়ার পরে আমি কি করব, আবার এই লুপটা চলবে, তাই না। সো কতক্ষণ পর্যন্ত চলবে এই লুপটা, যতক্ষণ পর্যন্ত ইউজার 0 না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে আমার লুপটা চলবে। সো তাহলে এই হোয়াইল লুপটা এখানে শুরু করলাম, এই স্ক্যানআপের এখানে শেষ করলাম। তাহলে প্রথমে চয়েসের মান 1 দিয়ে এখানে ঢুকলো, ঢুকার পরে এই একটা নোট তৈরি হইল, তৈরি হওয়ার পরে এখানে খেয়াল করেন এখানে স্ক্যানআপ দিয়ে ইনপুট নিল ধরেন 1, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটে যখন আসবে, আসার পরে আবার হোয়াইল লুপে যাবে, দেখবে যে চয়েসের মান যেহেতু 1 তাহলে কন্ডিশন সত্য, তাহলে আবার আরেকটা ইনপুট নিবে, মানে আরেকটা নোট তৈরি হবে। সো এরপরে আবার এই নোট তৈরি হওয়ার পরে আবার স্ক্যানআপ দিয়ে ইনপুট নিবে, ধরেন আবার দিলে 1, তাহলে আবার হোয়াইল লুপের মান চয়েসের মান 1 হবে, তাহলে এটা আবার চলবে, এটা আবার চলবে, তাহলে চললে আরেকটা নোট তৈরি হবে, এবার সে ইনপুট দিল 0, তাহলে এবার এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এই কোডটুকু আর কাজ করবে না, সেই যে নোট তৈরি করার যে কোডটুকু এটা আমরা এই হোয়াইল লুপের মধ্যেই লিখলাম, এবং লাস্ট একটা ইনপুট নিয়ে এই হোয়াইল লুপের মধ্যে সে ভ্যারিয়েবলটা দিয়ে দিয়েছে যাতে প্রত্যেকবার এই ভ্যারিয়েবলটা চেকিং করতে পারে, ঠিক আছে। সেইভাবে তাহলে আমরা চাইলে যে কোনো সংখ্যক আমরা লিস্ট মানে নোট তৈরি করতে পারি। ওকে, এখন আমরা নোটটা তৈরি করলাম, এখন আমরা যদি এই নোটটাতে ধরেন আমি চাচ্ছি যে কি কি এলিমেন্ট আছে, সাপোজ আমার এরকম লিঙ্ক লিস্ট, তাই না, এরকম একটা লিঙ্ক লিস্ট আছে, তো এখানে তো এলিমেন্ট থাকবে, কিছু ডাটা থাকবে, তাই না। সো ডাটাগুলো এরকম আছে, এখানে হেড আছে, ঠিক আছে, হেড এটার সাথে কানেক্টেড আছে। সো আমি চাচ্ছি যে এখানে কি কি এলিমেন্ট আছে সেগুলো আমি প্রিন্ট করে দেখব, ঠিক আছে। সো তাহলে প্রিন্ট করে দেখতে হলে আমি কি করতে পারি, তাহলে প্রথমে আমি এই নোডে আসব, তাহলে নোডে আসতে হলে আমার উপায় কি, নোডে আসতে হলে আমার উপায় হচ্ছে অ্যাড্রেস ধরে ধরে আসতে হবে, ঠিক আছে। সে অ্যাড্রেস থাকে কিসে, পয়েন্টারে। সো আমি প্রথমে হেড পয়েন্টারে যে অ্যাড্রেসটা আছে, আমি তো হেডের অ্যাড্রেস জানি, মানে প্রথম নোডের অ্যাড্রেস আমি জানি। সো আমি এই অ্যাড্রেসে আসলাম, এরপরে আমি দেখব যে নেক্সটের অ্যাড্রেস কোনটা, তাহলে সেখানে যাব, এরপরে গিয়ে এই ডাটাটা প্রিন্ট করে দিব, এরপরে দেখব যে তার নেক্সটে কোনটা আছে, সো এখানে আসব,
এই অ্যাড্রেসে আসবে, এসে দেখবো যে তার ডাটা কি আছে সেটা প্রিন্ট করে দেবো। যখনই দেখবো যে কোনো একটা অ্যাড্রেসে যে নোডটা আছে তার হচ্ছে যে নেক্সটের ভ্যালু 0, তখনই আমি ট্রাভার্স করা বন্ধ করে দিব। কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে প্রথমে আমরা কি করব, হেড থেকে শুরু করে প্রত্যেকটা নোড এভাবে একটা একটা করে ট্রাভার্স করব। এখন তাহলে আমি প্রত্যেকটা অ্যাড্রেসে যাব, ধরেন এটার অ্যাড্রেস হচ্ছে 100, এটার অ্যাড্রেস 200, এটার অ্যাড্রেস 300। তাহলে প্রথমে 100-তে আসবো, তারপরে অ্যাড্রেস চেঞ্জ করে আসবে 200-তে, এরপরে অ্যাড্রেস চেঞ্জ করবে এততে। তার মানে কি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। তো আমি যদি হেড দিয়ে কাজ করি, হেড যে পয়েন্টার এটা দিয়ে কাজ করলে আমার হেডের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হেডের ভ্যালু তো চেঞ্জ করা যাবে না। সো সেম সেই কারণে আমরা আগে যেরকম টেম্প নামক একটা পয়েন্টার নিয়েছিলাম, এখানে সেম টেম্প পয়েন্টারটা ইউজ করবো। যেহেতু এটা ডিক্লেয়ার করা আছে আর নতুন করে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। আমরা কি করব, প্রথমেই এখন আমরা কাজ করছি ডিসপ্লে করার জন্য, ট্রাভার্সিং করার জন্য, বা ট্রাভার্সিং করে আমরা ডিসপ্লে করব, অর্থাৎ কি কি এলিমেন্ট আছে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে কি করলাম, হেডের মধ্যে যেটা আছে, হেডের মধ্যে এখন কত আছে 100, প্রথম নোডের অ্যাড্রেস কত 100। সো 100 আছে হেডের মধ্যে। হেড নিয়ে আমি কাজ করতে পারতাম, বাট হেড তো আমি চেঞ্জ করতে পারবো না, হেডের ভ্যালু সবসময় সেম থাকে। সো সেই কারণে আমি আরেকটা পয়েন্টার নিয়ে নিলাম, টেম্প পয়েন্টার তো আমার আগে নেওয়া আছে। সো সেটা আমি আবার ইউজ করতেছি, টেম্প ইকুয়াল টু কী হবে হেড। সো হেডের মধ্যে কি ছিল, হেডের মধ্যে ছিল 100। সো টেম্প ইকুয়াল টু এখানে হয়ে গেছে 100। ওকে, এখন আমি কি করব, যে এই 100 অ্যাড্রেসে যে ডাটাটা আছে সেটা প্রিন্ট করব, তাই না? সো আমরা তাহলে প্রিন্ট করার জন্য কোন ফাংশনটা ইউজ করব, প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনটা আমি ইউজ করব, প্রিন্টএফ। সো এটা ইন্টিজার যেহেতু %d, তাহলে এই টেম্প লোকেশনে টেম্পের মধ্যে কি আছে, অ্যাড্রেসটা আছে, প্রথম নোডের অ্যাড্রেস। সো টেম্পের কার ভ্যালু, এই যে ডাটার ভ্যালু, তাই না? এই টেম্পের এই অ্যাড্রেসে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডাটা, একটা নেক্সট। সো আমরা ডাটার ভ্যালুটা প্রিন্ট করব। সো এই কারণে লিখছি টেম্প অ্যারো সিম্বল দেন ডাটা, টেম্প ডট ডাটা, ঠিক আছে? সো এটার ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। এখন প্রিন্ট হয়ে যাওয়ার পরে নেক্সট আমার টেম্পের, অর্থাৎ এরপর আমার এই নোডটার ডাটাটা প্রিন্ট করার দরকার, তাই না? এই নোডের ডাটা আমাকে প্রিন্ট করতে হবে। সো এই নোডের ডাটা প্রিন্ট করতে হলে তাহলে আবার কি করতে হবে, টেম্পের ভ্যালু, আগে টেম্প পয়েন্ট করছে এটাকে, সো এখন পয়েন্ট করবে 200-কে, তাহলে এই 200টা এর মধ্যে নিতে হবে না? সো এই 200 অ্যাড্রেসটা কোথায় আছে, এই নেক্সটের ভিতরে আছে, এই 100 এর নেক্সটে আছে। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, তাহলে আমরা এখানে যেটা করব, যে টেম্প ইকুয়াল টু কি হবে, টেম্পে আগে ছিল 100, এখন হবে 200। সো 200টা আমরা কিভাবে নিব, 200 ভ্যালুটা দেখেন এখানে আছে, কারণ এখানে সবসময় কি থাকে, নেক্সট নোডের অ্যাড্রেস থাকে। সো তার মানে এই 200টা আছে এই নোডে, তার মানে হচ্ছে টেম্প অ্যারো সিম্বল অর্থাৎ টেম্প ডট নেক্সট যে ডাটাটা আছে, টেম্প ডট নেক্সটে কি আছে, টেম্প মানে কত, এখনো কিন্তু টেম্পের মান 100। সো টেম্পের মান 100 এর নেক্সটে কি আছে 200। সো এই 200 চলে যাবে এখন টেম্প ইকুয়াল টু এখন 200। তার মানে কি, এখন এইটাকে পয়েন্ট করতেছে, তাই না? এখন আমি এটাকে প্রিন্ট করে আসলাম, দেন এটাকে পয়েন্ট করলাম। এখন মানে এই লাইনের পরে কি আবার কি এই লাইনে যাবে না। সো তাহলে এই সেম কাজটাই আমাকে কি মানে বারবার করতে হবে, এখানে যতগুলো এলিমেন্ট আছে ততবার আমাকে এই সেম কাজটাই প্রিন্ট করতে হবে। অর্থাৎ একটা প্রিন্ট করব, একটা অ্যাড্রেসে যাব, ওইটার ডাটাটা প্রিন্ট করব, দেন তারপরে অ্যাড্রেস আছে কিনা, মানে পরে কোনো নোড আছে কিনা দেখব, যদি থাকে তাহলে সেই অ্যাড্রেসটা নেব এবং সেখানে গিয়ে অ্যাড্রেসটা প্রিন্ট করে ডাটাটা প্রিন্ট করে দেব। তাহলে কি এই দুটো লাইন আসলে বারবার হচ্ছে। সো আমার তাহলে এখানে একটা লুপিং চালাইতে হবে। সো আমি এখানে একটা হোয়াইল লুপ চালাই, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না এই যে দেখেন শেষ নোডে আসতেছে। সে শেষ নোডে নেক্সটের মান কত, 0। শেষ আমরা কিভাবে বুঝবো, কোনো একটা অ্যাড্রেসে আসি, আমরা যদি দেখি নেক্সটের মান 0, তাহলে বুঝবো যে এখানে শেষ। তার মানে টেম্পের ভ্যালু, টেম্প মানে কি প্রত্যেকটা নোডের অ্যাড্রেস, তাই না? সো এখানে আসি, এর অ্যাড্রেস কত 300। সো 300 এর নেক্সট, সো টেম্পের নেক্সট যদি হয় কি 0 হয়, টেম্পের নেক্সট যদি হয় 0, সো টেম্পের ভ্যালু যদি হয় নট ইকুয়াল টু 0 যদি হয়, তার মানে এটা চলতে থাকবে। যদি 0 হয় তাহলে তো বন্ধ হয়ে যাবে, যদি 0 না হয় তার মানে কি ডাটা আছে, তাহলে সে প্রিন্ট করবে, নেক্সটের মান বাড়াবে। সো দেখেন আমরা এখানে টেম্প ডট নেক্সট লিখি নাই, কেন লিখি নাই, কারণ এই টেম্প ডট নেক্সটের ভ্যালুটাই কিন্তু টেম্পে নিয়ে নিয়েছে। সো সে কারণে শুধু টেম্প লিখছি। আমরা জানি যে টেম্প ডট নেক্সটে যদি 0 থাকে তাহলে আমরা বুঝবো যে সেখানে ডাটা নেই।
সো টেম্প ডট নেক্সটের ভ্যালুটা যেহেতু টেম্পের মধ্যে নিয়ে নিয়েছি, সো টেম্প ডট নেক্সট না লিখে আমরা শুধুমাত্র টেম্প লিখছি। সো টেম্পের মান যদি 0 না হয় তার মানে কি ডাটা আছে, তাইলে আমরা প্রিন্ট করব, দেন আবার বাড়াবো। এভাবে যতক্ষণ পর্যন্ত না 0 পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। সো যখনই 0 পেয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ডিসপ্লে করা শেষ। এতটুকু কাজ করলে কি ডিসপ্লে শেষ। এখন কেউ যদি মনে করে যে না, এখানে আসলে কতগুলো এই লিঙ্ক লিস্টটাতে কতগুলো নোড আছে আমি জানতে চাই, তাহলে এটা ইজি না? আমি এখানে এই লুপটা যতবার চলবে ঠিক ততগুলো এলিমেন্ট আছে এখানে, যখনই 0 পাবে তখনই বের হয়ে যাবে, মানে শেষ এলিমেন্টটা আসলে হেড থেকে শুরু করে শেষ এলিমেন্টটা আসলে শেষ হয়ে যাবে। তাহলে এই লুপটা যতবার চলবে ততবারই তো। সো আমরা এখানে একটা কাউন্টার চালাইতে পারি। আমরা এখানে লুপিংটা শেষ না করে আমরা এখানে একটা কাউন্টার চালাই দিই। এখানে তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই ইন্টিজার কাউন্ট নামে। ঠিক আছে, সো এখানে তাহলে একটা কাউন্ট চালাই দিই, কাউন্ট প্লাস প্লাস করে দিই, অর্থাৎ একটা প্রিন্ট হবে এবং এক কাউন্ট করবে। কাউন্টের মান প্রথমে 0 বলে দিই, এবং একবার প্রিন্ট করা মানে একটা নোড আছে, সো কাউন্টের মান একবার হবে। সো আরেকবার আরেকটা প্রিন্ট করা মানে আরেকটা ভ্যালু আছে। সো এভাবে এখানে আসলে যতগুলো নোড থাকবে কাউন্টের মান তত হবে। ওকে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করবো। এবার আমি চাইলে যদি আমি এই কতগুলো ভ্যালু আসলে কতগুলো ডাটা আসলে এখানে আছে আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে printf %d, আমার এটা হচ্ছে কাউন্ট। সো তাহলে এটা প্রিন্ট করবে কতগুলো ভ্যালু আসলে এখানে আছে। তাহলে দেখেন এখানে আমার এই কোডটা পুরোটাকে যদি এখন আমরা মেন ফাংশনের মধ্যে ঢুকাই বা আলাদা একটা কোনো ফাংশন করি, তাহলে কি আমার প্রোগ্রাম শেষ। আমরা এই কোডটা দিয়ে আমরা প্রথমে প্রত্যেকটা নোড মানে তৈরি করলাম, ক্রিয়েশনটা দেখাইলাম, দেন আমরা ট্রাভার্স করে দেখলাম এই এতটুকু কোডের মাধ্যমে যে কি কি এলিমেন্ট আছে, এবং আমরা কাউন্ট করে দেখলাম যে আসলে এখানে কতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, সো স্টেপ বাই স্টেপ আমরা বুঝলাম। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা আবার প্রথম থেকে একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ নতুন অনেকগুলো টার্মস আসতেছে বারবার। কেন আমরা টেম্প ইকুয়াল টু হেড আসতেছে, বা কেন আমরা এখানে ম্যালক দিয়ে এটাকে কেন টাইপ কাস্টিং করলাম, প্রত্যেকটা আবার একটু দেখলে মানে 2-1 বার দেখলে মাথায় মোটামুটি ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এই পুরো কোডটাকে আমরা চাইলে একটা ফাংশনও তৈরি করতে পারি, চাইলে আমরা মেন ফাংশনের মধ্যে ঢুকিয়ে এটা রান করতে পারি। সো ইন্টিজার মেন, এটাকে পুরোটাকে আমরা এর ঢুকে নিলাম, এবং তাহলে শেষে আসে এখানে রিটার্ন 0 দিয়ে দিলাম, রিটার্ন 0 দিয়ে এখন এখানে মেন ফাংশনটা শেষ করে দিলাম। ব্যাস, কোডিং শেষ, লিঙ্ক লিস্টের ক্রিয়েশন শেষ, ডিসপ্লে শেষ, এবং কতগুলো এলিমেন্ট আছে সেটাও দেখানো শেষ। সো তাহলে আজকের ভিডিও একটা লেন্থি ভিডিও ছিল। সো আজকের ভিডিও তাহলে এখান পর্যন্ত থাকছে। যদি এই লিঙ্ক লিস্ট নিয়ে কারো কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমাকে পার্সোনালি নক করবেন। আমার যতটুকু সম্ভব সময় থাকা সাপেক্ষে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সো তাহলে আজকের ভিডিও এখানে পর্যন্ত থাকছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।